শুভ সকাল। প্রতিদিনের মতো আজও প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মিশ্রানাঙ্গ তারকালাপের আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে আমি পারিহাত আছি এবং আমার সঙ্গে আছেন না একজন নয়, আছেন দুজন অতিথি এবং তাদের সঙ্গে কথা বলতে হলে ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। এখানেই শেষ নয়, জানাতে পারেন আপনার মতামতগুলো SMS এর মাধ্যমে। সেক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ, অর্থাৎ TALAP স্পেস আপনার নাম স্পেস আপনার মতামতটি লিখে পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। দর্শক, আগেই বলে দিয়েছি আছেন আজকে দুজন অতিথি এবং তারা হচ্ছেন অভিনেতা ও পরিচালক মাহবুব আমিন মিঠু এবং সেই সাথে আছেন মডেল অভিনেত্রী আনিকা তাসনিম। চলুন কথা বলা যাক আজকে দুজন অতিথির সঙ্গে এবং দুজনকেই শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। কেমন আছেন, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি মিঠু ভাই। ভালো। মিঠু ভাই বেশ ভালো, জোরে সরে বলছে। আচ্ছা, তো মিঠু ভাই আমি কিন্তু বলছিলাম পরিচালক আবার হচ্ছে অভিনেতা, অর্থাৎ দুটা গুণে গুণান্বিত। আপনি কি আসলে দুটা গুণে না অনেক গুণে গুণান্বিত? আসলে বলতে গেলে কি দুটা বিষয় নিয়ে আমি এখন কাজ করছি। আচ্ছা। কিন্তু আমি ছোটবেলা থেকেই আসলে আরো অনেক কাজ করেছি। আমার মায়ের এবং বাবার ইচ্ছেতেই আমি আসলে মূলত আমাদের পুরো পরিবারটাই সাংস্কৃতিক একটা ফ্যামিলি বলতে পারেন। আমার বড় বোন যিনি নিগার সুলতানা রুমকি, অত্যন্ত ভালো নজরুল সঙ্গীত করেন, আপনারা তারা সবাই চেনেন আর কি ওনাকে। আমার মা আসলে ছোট থেকেই আমাদেরকে আমার বাবা ওইভাবে তৈরি করেছে। তখন এক সময় ছায়ানটে কাজ করতাম। ছায়ানটে আমি রিদমের সঙ্গে মানে তবলার সঙ্গে রিলেটেড ছিলাম, তবলা শিখেছি। তারপর আমি এই তো থিয়েটারে গিয়ে জয়েন করলাম। তবলাও শিখেছেন? তবলাও আমার শেখা। থিয়েটারে গিয়ে জয়েন করলাম। থিয়েটারে তো দীর্ঘদিন নাটকের সঙ্গে। থিয়েটারের কাজগুলো যেটা হয় যে অনেক কিছুই জানতে হয়, গান থেকে শুরু করে অনেক কিছুই জানতে হয়। কিন্তু তার মাঝে মাঝে আমি আবার কিছু কোর্স করেছি, যেমন টেলিভিশন পরিচালনা, তারপরে স্টিল ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে আরো অনেক কিছুই আছে। কি বাকি আছে আমাকে একটু সেটা বলুন। আমার কি বাকি আছে তো অনেক কিছু বাকি। আমার তো মনে হয় জীবনে কিছুই করা হয় না, আর অনেক অনেক কিছু বাকি আছে। আসলে আমরা যত শিখছি মনে হচ্ছে শেখার আগ্রহ বেড়ে যাচ্ছে। এই লাইনটাতে যারা কাজ করছে ক্রিয়েটিভ কাজগুলো অনেক বেশি আগ্রহ কাজ করে। তোমার কাছে আসি, এই মুহূর্তে কি কাজ নিয়ে ব্যস্ত তুমি? ঈদের জন্য কিছু ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি করছি, নাটকেও কাজ করছি। তো ইনশাল্লাহ ঈদে দেখতে পাবেন। আমরা ঈদে দেখতে পাবো, কিন্তু ঈদে আসলে কিভাবে দেখতে পাবো? তুমি বলছো কিছু কাজ করছো, তো এক একটা নাটকে হয়তো এক এক ভাবে তোমাকে আমি পাচ্ছি, তাই না? তো ক্যারেক্টার গুলো কেমন হবে? ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টার আছে যে হোস্টেল গার্ল। তো আমরা অনেক ফ্রেন্ডরা মিলে আর কি একটা মজার ওটা দেখতে পাবেন। হোস্টেলে যেটা মজার আর এরকম কিছু ভালো ভালো ক্যারেক্টার আছে, ইনশাল্লাহ দেখতে পাবেন। আর টিভিসিও ইনশাল্লাহ যাবে রিসেন্টলি। আচ্ছা। তো এই আর আমি আসলে গীতাঞ্জলিতে অনেক বেশি ইনভলভ। গীতাঞ্জলি প্রতিষ্ঠান থেকে আমি সবই শিখছি, শিখছি এবং আরো কি কি শিখছি সবই যে আমরা একজন দর্শক আছেন, ফোন নিব। হ্যালো, কে বলছিলেন? আমি বলছি। জি, কেমন আছেন? ভালো। কথা বলুন আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? ভালো। তোমার খবর কি? ভালো। তোমাদের খবর কি? স্যার আপনি ফোন করেছেন মানে আমাদের দেশের একজন বরেণ্য লেখক, বিশিষ্ট গবেষক, এবং স্যার হচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ, আমাদের গীতাঞ্জলির একজন অভিভাবক। স্যার আপনি কেমন আছেন স্যার? ভালো। তোমাদের গীতাঞ্জলির খবর কি? স্যার আমাদের গীতাঞ্জলির এই তো স্যার 13 তারিখে আমাদের অ্যানিভার্সারি হচ্ছে। আমরা ডক্টর আনিসুজ্জামান স্যারকে এবং ভাষা সৈনিক আব্দুল মতিন স্যারকে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান করছি। আমাদের দেশের দুজন জি স্যার। যেমন আব্দুল মতিন সাহেব আমাদের ভাষা আন্দোলনের একজন কিংবদন্তি পুরুষ, আর ডক্টর আনিসুজ্জামান আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের একজন পণ্ডিত। মুক্তিযুদ্ধের সময় তার যে ভূমিকা সেটা ঐতিহাসিক। তো তাদের দুজনকে সম্মাননা দিচ্ছে, এটা খুবই একটা আনন্দের বিষয়। তো আমি তোমাদের যে বার্ষিকী এবং এই সম্মাননা
প্রধান অনুষ্ঠানের সফলতা কামনা করি। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। চমৎকার কিছু কথা শোনালেন। এই যে সম্মাননার কথা আপনি বলছিলেন, গীতাঞ্জলি সম্মাননা পদক, তো এই পদকটা আমি একটু শুনতে চাই। তো কিভাবে আপনারা আসলে চিন্তা করলেন যে এই দুজন বরেণ্য মানুষকে আপনারা দেবেন পদক? আসলে এটা বলতে গেলে একটু আমি পেছন থেকে বলি। আমরা গীতাঞ্জলি ললিতকলা একাডেমি 2004 যখন এস্টাবলিশ করলাম, তখন আমাদের প্ল্যান ছিল আসলে মূলত দুইটা। একটা ছিল যে বাচ্চাদেরকে আমরা দেশীয় সংস্কৃতি সম্পর্কে আমরা তাদেরকে জ্ঞান দান করব, এবং সুস্থ সংস্কৃতি আমাদের রবীন্দ্রনাথ, হ্যাঁ সুস্থ ধারার আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, লালন, হাসন, অনেক প্রাচুর্যমণ্ডিত আমাদের সংস্কৃতি, আমরা সেগুলো সম্পর্কে বাচ্চাদেরকে জ্ঞান দান করব, শিক্ষা দান করব। পাশাপাশি আমাদের এই দেশ এবং দেশের সংস্কৃতি, যাদের কারণে আমরা ভাষায় কথা বলতে পারছি, যাদের সংস্কৃতিতে, যাদের আদর্শে আমরা উজ্জীবিত হয়েছি, আমরা সে সমস্ত লোকদেরকে গীতাঞ্জলি সম্মাননা পদক, মানে এই নামটিকে এই যাবৎকালে কেউ সম্মাননা পদক দিয়েছি কিনা আমি জানি না, তো এই নামটিকে আমরা চুজ করলাম, যেহেতু রবীন্দ্রনাথের এটি একটি শ্রেষ্ঠ একটা অনবদ্য সৃষ্টি। তো আমরা এই গীতাঞ্জলি সম্মাননা পদক নামে আমরা একটা অ্যাওয়ার্ড চালু করলাম, যে অ্যাওয়ার্ডটা থেকে আমরা আসলে দেশের বিশিষ্ট জনদের মাঝে এই সম্মাননাটা দিচ্ছি। আর এ পর্যায়ে আমি আপনাকে বলি, আমি যার সঙ্গে কথা বললাম এই মাত্র, যে স্যার আমাদেরকে ফোন করলেন, আমরা স্যারের কাছে ব্যক্তিগতভাবে আমরা গীতাঞ্জলি, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে স্যার আমাদেরকে বিভিন্ন সময়ে এত উপদেশ দেন, স্যারের আমাদের এত উপকার হয়। আমরা স্যারের তো দীর্ঘ জীবন কামনা করছি, এবং স্যার যেন সুস্থ থাকেন। স্যার কিন্তু শুধুমাত্র গীতাঞ্জলির বা আমাদের দেশের নয়, স্যার একজন আন্তর্জাতিক ব্যক্তি, অধ্যাপক রফিকুল ইসলাম। আর যেই দুইজন ব্যক্তিকে আমরা এবার সম্মাননা দিচ্ছি, স্যার তো বলেই দিলেন আমাদেরকে, স্যার অনেক 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 বেশি জানেন। আনিসুজ্জামান স্যারের অবদান, আর ভাষা সৈনিক আব্দুল মতিন, যাকে ভাষা মতিন বলা হয়, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার আন্দোলনের জন্য তাকে বলাই হয় ভাষা মতিন। আর আনিসুজ্জামান স্যার তো বলেনি, আনিসুজ্জামান স্যার মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সরকারের ওই মুক্তিযুদ্ধ যে কালীন সময় যে প্ল্যানিং যে কমিশন ছিলেন, ওটার মেম্বারও আনিসুজ্জামান স্যার ছিলেন। তো আমরা স্যারদের একজনকে সম্মাননা দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে এবং আমার গীতাঞ্জলি অত্যন্ত গর্বিত, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ। নিশ্চয়ই একজন দর্শক আছেন, ফোন নিয়ে নিন। হ্যালো হ্যালো, জি সালাম আলাইকুম, কে বলছিলেন? জি কথা বলুন। জি স্যার কথা বলুন। স্যার মাহবুব আমিন মিঠু, পরিচালক গীতাঞ্জলি। জি স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন? স্যার আপনার সঙ্গে ফোনে কথা বলতে পেরে আমরা খুব আনন্দিত। আপনি কল করেছেন, অত্যন্ত আনন্দিত। মাত্রই কথা হচ্ছিল। জি আপনার কথা এই মাত্র হচ্ছিল। রফিকুল ইসলাম স্যার আপনার প্রসঙ্গে বলছিলেন, আমরা সবাই আপনাকে নিয়ে আলোচনা করছিলাম। স্যার ভালো, আমার সৌভাগ্য। স্যার আপনার সৌভাগ্য, আপনি তো আমাদের দেশের একজন অভিভাবক, আপনি তো আমাদের সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য এগুলো অভিভাবক। স্যার আপনি আমাদের বললে আমার অহংকার বেড়ে যাবে। স্যার আপনি দোয়া করবেন আমাদের জন্য। নিশ্চয়ই জি স্যার, অনেক ধন্যবাদ আমাকে পুরস্কার দেওয়ার জন্য। স্যার সবাইকে শুভেচ্ছা। স্যার ধন্যবাদ। স্যার জি আপনাকেও শুভেচ্ছা, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে কষ্ট করে ফোন দেওয়ার জন্য। এবং আমাদের ভালো লাগছিল যে আমরা কথা বলতে বলতেই ফোন পেয়ে গেলাম, এবং মজাই লাগছিল। বলতে বলতেই তিনি হাজির, ফোনে হাজির। এবং একটু গীতাঞ্জলি নিয়ে আরেকটু শুনতে চাই। এই যে একটা প্রতিষ্ঠান আপনি দাঁড় করালেন, এবং সেখানে আপনি পরিচালকের ভূমিকায় কাজ করছেন, এবং সেটা একটা বিশাল দায়িত্ব। কিন্তু একটা প্রতিষ্ঠান কিভাবে দাঁড় করানো, কি মনে হচ্ছে, কতটা আশাবাদী আপনি? অনেকগুলো বছর তো পার করে এলেন। আসলে শিল্পী কিন্তু বেঁচে থাকে স্বপ্ন নিয়ে। স্বপ্ন তো মানে বিশাল স্বপ্ন, এটাকে নিয়ে আমরা চাই গীতাঞ্জলিকে একটি প্রাণের প্রতিষ্ঠানে পরিণত করতে। এটা যে শুধুমাত্র বাচ্চাদের নাচ গান করা হবে এটা নয়, এখানে মানুষ তৈরি করতে হবে। সর্বপ্রথমে আমি আপনার মাধ্যমে, আরটিভির মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, একটা শিল্পীকে দেখে মানুষ কি দেখতে চায়? একটা বিশাল খোলা জায়গা, একটা আকাশের মতো, সমুদ্রের মতো। আমাদের বর্তমান যুগে
শিল্পীদের মধ্যে যেই ধরনের আপনার ট্র্যাডিশন যে তাড়াহুড়া হুলস্থুল এক ধরনের অস্থিরতা কাজ করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ও আমাদের ইনস্টিটিউশনের আমারই একজন স্টুডেন্ট, তো ওর মতো এমন অনেক স্টুডেন্ট আছে যারা কাজ করছে, শিখছে এবং তারা ভালো করছে। আমরা যে শুধু শিল্পী নামে মাত্র শিল্পী হলে হবে না, আসুক, ভালো মানুষ হতে হবে এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করা উচিত, রাইট, এবং তাকে ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, এটাই তো আসলে চমৎকার। এবং একটু তোমার কাছে একটু জানতে চাই, এই যে তোমার স্যার বলছিল বোধহয়, আমি জানি না তুমি ভাইয়া বলো না স্যার বলো, এই যে তুমি শিখছো, তার কাছে কি মনে হচ্ছে যে আসলে তুমি কতটা শিখতে পারছো এই জায়গাটা? আসলে এখানে গেলে আমার মনে হয় না যে আমি কোনো প্রতিষ্ঠানে আছি, মনে হয় আমি নিজের বাসার ফ্যামিলি মেম্বারসদের সাথে আছি। অনেক এত ভালো একটা এনভায়রনমেন্ট, টিচারদের ব্যবহার, মানে যে স্যারের বড় বোন আমাদের ম্যাম, শ্রদ্ধেয় ম্যাম যে নিগার সুলতানা, উনি আমাদের এত সুন্দর গান শিখিয়েছেন এবং এখনো এত মানে একটা শ্রদ্ধার সাথে স্মরণ করার মতো আসলে। আর প্রত্যেকটা এমন না যে শুধু নাচ বা গান, অভিনয়, আবৃত্তি, প্রত্যেকটা আর অনেকগুলো বিভাগ রয়েছে। হ্যাঁ, এটা আসলে একটা মানুষকে পরিপূর্ণ করার জন্য আমার মনে হয় গীতাঞ্জলি একটা ফুল প্যাকেজ হিসাবে কাজ করছে, মানে ওখানে একটা মানুষ পরিপূর্ণ হয়ে বের হতে পারবে। তুমি ঢুকছো কিন্তু আবার প্রেশারও নেই কাজে, তোমার যেটা ভালো লাগছে তুমি সেখানেই কাজ করছো। এবং দুজনের সঙ্গে কথা বলতে তো আমার ভীষণ ভালো লাগছে, আমরা আরো জানাবো ছোটটা বিরতির পরে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে এবং দুজনের সঙ্গে কিন্তু আড্ডা হচ্ছিল, জানছিলাম অনেক কিছু, কিভাবে একজন নতুন তারকা হয়ে উঠে কিভাবে শিখে আসা উচিত, এরকম অনেক কিছু আমরা জানছিলাম। এখানে জানার শেষ নেই, আরো জানবো ছোটটা বিরতির পরে। সেটা জানবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বিশ্রামাঙ্গ তারকালাপের আজকের আয়োজনে। কথা হচ্ছিল আমরা আজকের দুজন অতিথির সঙ্গে এবং দুজনের সঙ্গে কথা বলবো যথাযথ একটু ফোন দিয়ে। হ্যালো, জি, কে বলছিলেন? আমি মিঠু মামা বলছিলাম, শহীদ বলছিলাম ময়মনসিংহ থেকে। জি, কথা বলুন আজকের অতিথিদের সঙ্গে। হ্যালো মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ বলছিলাম ময়মনসিংহ থেকে, শহীদ মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি আমার একজন রিলেটিভ, আমার মামা। আপনি কেমন আছেন? আমি ভালো। আপনি আপনার কেমন চলছে? আপনার ফিল্মের অভিনয় কেমন চলছে? উনি একজন ফিল্ম আর্টিস্টও বটে। আচ্ছা আচ্ছা, ফিল্ম অভিনয় কেমন চলছে? ফিল্মের সাথে আমি জড়িত আছি, বলতে চাই ফার্স্ট যে মধ্যে যে সংস্কার হবে, মিশা সরকার রাস্তাকে খান গিয়েছিল, গত শুক্রবার আমি গিয়েছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কতগুলো কথা হলো, মিটিং করলাম, একসঙ্গে আসছিলাম, তারপর ব্যাক করলাম। আচ্ছা, তো মামা আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন 13ই জুলাইতে, গীতাঞ্জলি সম্মাননা পদক, গীতাঞ্জলি ইউনিভার্সিটি প্রোগ্রাম। আপনি এবং আপনার সমস্ত পরিবার সবাইকে নিয়ে আপনি আসবেন। আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ফোন দেওয়ার জন্য। নিশ্চয়ই, আপনার আমন্ত্রণ মনে হয় পেয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। একটি কাজের প্রসঙ্গে ফিরে যাই, তুমি বলছিলে ঈদের জন্য তো অপেক্ষা করবোই আমরা তোমার কাজের জন্য, তো সেখানে বিজ্ঞাপনের কাজও করেছো। একটু বলো যে কোন কোন প্রোডাক্টের বিজ্ঞাপন করেছো বা কি ধরনের বিজ্ঞাপন করেছো, সেখানে তোমার মানে অভিজ্ঞতাটাই বা কেমন? হ্যাঁ, অভিজ্ঞতা অনেক ভালো ছিল। বিজ্ঞাপন বলতে আমি কিছু কাজ, যেমন ব্র্যাক ব্যাংকের কাজ করেছি, তারপর হায়ার টেলিভিশনের কাজ করেছি, এরকম কিছু আছে। আর আমার মনে হয় যে আসলে একটা অভিনেত্রী বা অভিনেতাকে পরিপূর্ণ হয়ে আসা উচিত। তো শেখার তো কোনো শেষ নাই। তো আমি আসলে খুব নিজেকে পারফেক্ট করে ওভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি, এখন কাজ করছি। আর গীতাঞ্জলি থেকে শিখে আমি একটা পরিপূর্ণ মডেল হিসাবে বা অভিনেত্রী হিসাবে আসতে চাচ্ছি। এরকম না যে ঝটপট আমাকে অনেকগুলো কাজ পেতে হবে, আমি যেটাই করছি যে একটু একটু করে শিখছি, প্রতিদিনই শিখছি, এরকম একটি ব্যাপার। আর আমারও এটা ইচ্ছা যে আমার রেগুলার যে কাজ করতে হবে এমন না, ভালো কাজ হলে আমি ওয়েট করবো, লেট করে করি, বাট একটা ভালো কাজ যেটা দর্শক মনে রাখবে বা শিখে থাকবে সেই কাজটি। তো সেক্ষেত্রে মিঠু ভাই, আপনার যে প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানটি কিন্তু অনেকেই টেলিভিশনে কাজ করছে, এখন যারা আছে তাদের মাঝে কেমন সম্ভাবনা দেখেন? এখন যারা আছে তাদের মধ্যে তো দারুণ সম্ভাবনা দেখি। যারা কাজ করছে তারা অত্যন্ত ব্রিলিয়েন্ট এবং তারা মোটামুটি খুব হার্ডি। আর আমাদের মধ্যে যেটা থাকে, আমরা হোমওয়ার্কটা খুব দেই, মানে কম্পিউটারে বসে
বা অন্য কিছু করে যে সময়টা নষ্ট না করে, ওইটা না করে একটা সাপোজ বাসায় বসে একটা ফাইন আর্টসের একটা কাজ করলো, একটা ছবি আঁকলো, একটা গান তুললো, একটা বাদ্যযন্ত্র বাজালো, এতে করে তার ওই সময়টা থেকে তো অপচয় তো রোধ হচ্ছেই, বরঞ্চ সামাজিক যে বিপর্যয় চতুর্দিকে ইয়াং টিনেজ ছেলেপেলের মধ্যে, ওগুলো থেকেও তারা যদি সংস্কৃতির শিক্ষাটা পায়, তাহলে কিন্তু ওগুলো থেকেও আমাদের দেশ অনেক দিক থেকে আপনার রক্ষা। আবার এক ধরনের বিনোদনের মধ্যে কিন্তু থাকা হচ্ছে, যে কাজগুলো করা হচ্ছে। হ্যাঁ, এবং এখান থেকে একটু আরেকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে কি আপনি তো নিজেও অভিনয় করছেন, শিখে আসার প্রয়োজনটা কেমন দরকার? অসাধারণ। মানে আমি আপনাকে যদি বলি যে একজন অভিনেতা যখন অভিনয় করছে তখন কি শুধুমাত্র অভিনয়টি শিখে আসা দরকার? না, দেখেন এখানে আসলে বিষয়টা আরেকটু খোলাখুলি ভাবে বলা উচিত। অভিনয়টা কিন্তু একেবারে গড গিফটেড একটা ব্যাপারও থাকে এখানে। দেখা যায় সারা জীবন মঞ্চে অভিনয় করছে, কিন্তু টেলিভিশনে ডায়লগ দিতে গেলে সে ডায়লগ দিতে পারছে না, জড়তা কাজ করছে। এখন ব্যাপারটা হচ্ছে গড গিফটেড তো আছেই, খোদা প্রদত্ত কিছু মানুষ তো থাকবেই, কিন্তু প্রত্যেকটা কাজেরই একটা কিন্তু সিস্টেম অফ ওয়ার্কের কিন্তু একটা সিস্টেম আছে। যেমন আপনি থিয়েটারে যখন কাজ করবেন, আপনি থিয়েটার থেকে কিন্তু কিছু জ্ঞান অর্জন করবেন। যেমন আমরা থিয়েটার করছি, আমি থিয়েটার করছি একেবারে ছেলেবেলা থেকে, ছোটবেলা থেকে। তো থিয়েটার থেকে যে শিক্ষা, আমি মনে করি সেটাই প্রকৃত শিক্ষা, এবং সেই শিক্ষা থেকেই আজকে আমি মাহবুব আমিন মিশিও প্রতিষ্ঠিত হতে পেরেছি, এটা আমি মনে করি। এবং থিয়েটারে কাজ করলে অনেক জড়তা তো কেটেই যায়, সেসব সাহসটাও কিন্তু বেড়ে যায়। একদম খোলা একটি জায়গায় কাজ করছেন, সামনে একটা অডিয়েন্স বসা, কারোর সামনে কাজ করা হচ্ছে, সাহস বেড়ে যায়। একজন দর্শক আছেন, ফোন নিয়ে নিন। হ্যালো হ্যালো হ্যালো, জি কে বলছিলেন? জি কে বলছিলেন? আমি বোন আসমা বলছিলাম। জি জি, কথা বলেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কেমন আছেন আপনি? আমি ভালো, আপনার ফোন করতে অনেক ভালো লাগছে। আপনাকে খুব ভালো লাগছে দেখতে, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ও থ্যাংক ইউ। আপনার স্টুডেন্ট আনিতা পাচ্ছি, অনেকটাও ভালো লাগছে। থ্যাংক ইউ। অনেকটা দেখতে পাচ্ছি। আব্বা আপনাকে দেখে খুব ভালো লাগছে, এবং আপনাকে কিছু বলার জন্য ফোনটা দিয়েছি। আচ্ছা প্লিজ। যেটা টেলিভিশনের প্রচার হোক। আচ্ছা, এই লক্ষ্যেই সেটা হচ্ছে, আমি তো গীতাঞ্জলির একজন অভিভাবক, গীতাঞ্জলি নয়, গীতাঞ্জলি একাডেমি, আমার বাচ্চারা আছে ওখানে, আমি বাচ্চার প্যারেন্টস, আপনার স্টুডেন্টের প্যারেন্টস, এবং এই লক্ষ্যে আমি বলতে চাই একজন অভিভাবক হিসেবে। হ্যালো, আচ্ছা লাইনটি কেটে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন, কি যেন একটা কথা ছিল তার মধ্যে। আচ্ছা, তা আপনার একটু অভিনয় প্রসঙ্গে শুনতে চাই। আপনি তো থিয়েটারে কাজ করছেন, তো টেলিভিশনে ঢুকলেন কবে, বা কবে শুরু হলো, সেই কোন কাজটা দিয়ে শুরু হলো? আসলে টেলিভিশনে ঢুকেছি আসলে আমি অনেক আগে, 95-এ সর্বপ্রথম আমি টেলিভিশনে কাজ করি। 95-এ? 95-এ, অনেক তারপরে আগে। 95-এ তারপরে আমি টেলিভিশন বিটিভির তালিকাভুক্ত হই। আমি থিয়েটারে আরামবাগের সঙ্গে বেশ কিছু প্রোডাকশনের নাটকে থিয়েটারে কাজ করি। তারপর আমি বিজ্ঞাপন চিত্রে কাজ করি, সোমিয়াপার স্কয়ারের একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি। শরীফ জাহানের একটা রুচি না, ঘনচিনির একটা বিজ্ঞাপন ছিল, এরকম কয়েকটা বিজ্ঞাপন করেছিলাম আমি। আর তখন থেকে আসলে আমি বেশ কিছু জনপ্রিয় কাজ করেছি, তার মধ্যে গাজী রাকায়েতের একটা খোড়া ঘোড়া নাটক ছিল, এটি একটি চ্যানেলে প্রচার হয়েছিল, খুবই জনপ্রিয় ছিল নাটকটি। আমার সঙ্গে রুনা খান ছিল আমার সহ অভিনেত্রী হিসেবে। আর এছাড়া আমি শহীদুজ্জামান সেলিম ভাইয়ের কাজ আছে, এবং খুব ভাবছেন, মানে অনেক জমানো থাকলে যেটা হয়। অনেক কিছু কাজ ছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমার কাজগুলোর প্রবলেমটা হচ্ছে আপনি পরিচালনার কাজে যদি আপনি নিজেকে নিয়োজিত রাখেন, তখন কিন্তু আপনি অভিনয়ের কাজ করা যায় না। যেমন আমার সমগ্র চিন্তা চেতনা, ভালোবাসা, প্রেম এখন চলে গেছে গীতাঞ্জলির প্রতি, এই বাচ্চাদের প্রতি। আপনি যখন একটা স্কুলে বা একটা একাডেমিতে যান, এই যে বাচ্চারা দৌড়ে আসে, স্যার 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 স্যার, বাচ্চাদের যে ভালো লাগার, তাদের কাছে তো টিচাররা মহাপুরুষ। এবং বাচ্চাদের যে কুচটা শব্দটা, ওটাও কিন্তু অনেক অন্যরকম মজা। রাইট ভীষণ ভীষণ। এবং বাচ্চারা কিন্তু অনেস্ট, সত্য বলে, সত্য দেখে, যা দেখে তা বলে। মানে তাদের কাছে এই
পরিচালনা করতে গিয়ে নিজের অভিনয়টাতে একটু ব্যাঘাত ঘটছে। তবে এই জন্য কি একটু কম পাচ্ছে আপনাকে, বা একটু মনে হচ্ছে যে একটু কম। আমার ওই সময় সুযোগ বুঝে যার সঙ্গে আমার শিডিউল একটু মিলে যায় তখন আমি গিয়ে কাজ করি, এই আর কি। মানে আগে প্রাধান্য দিচ্ছেন আপনি হচ্ছে পরিচালনার কাজ, এখন তারপর যে সময়টুকু হয় আপনি হয়তো অন্য কাজে লাগাচ্ছেন নিজের জন্য। কিন্তু দর্শক আছেন, ফোন নিয়ে নিন। হ্যালো হ্যালো, কে বলছিলেন? আহমেদ রফিক স্যার। জি, কথা বলুন আজকের দুজন অতিথির সঙ্গে। সালাম স্যার। আমার প্রিয় আহমেদ রফিক স্যার, আমার প্রিয় আহমেদ রফিক স্যার বাংলাদেশের বরেণ্য ভাষা সৈনিক, রবীন্দ্র গবেষক, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় স্যার। আপনি কেমন আছেন স্যার? আমি খুব ভালো আছি। তোমাকে টিভিতে তো ভালোই দেখাচ্ছে। এখন দেখা হলো যে তুমি যে কাজটি করেছ স্যার, তাই বিশেষ করে ললিত কলা একাডেমি, জি স্যার, গীতাঞ্জলি ললিত কলা একাডেমি স্যার, উত্তরার মতন প্রান্তিক জায়গা, স্যার, সেখানে ওই ধরনের যারা যেমন কাজকর্ম করেন তার সংস্কৃতির লোক তখন বিভিন্ন সংখ্যা খুবই কম ছিল। তার মধ্যে তোমাদের প্রতিষ্ঠা আর বিশেষ করে জেলা আয়োজনে তুমি করেছো, আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ রবীন্দ্রনাথ নিয়ে গবেষণায় আমাদের এখানে প্রাতিষ্ঠানিক গবেষণা সিস্টেম, সঙ্গীত নিয়ে অনেক যারা মানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী তারা নিজেরা যেমন মানে অন্যজন এরা যখন নিজেরাই করেছেন প্রত্যেকে এমনটা বক্তব্য, কিন্তু সঙ্গীত সাথে মানে অবহেলিত। সেখানে তোমাদের প্রচেষ্টা এবং যে খাদ্য মিলে আমার মায়ের কাছে সুরক্ষা আমার কাছে খুব প্রশংসনীয় উত্তর বলে মনে হয়েছে। আমি আশা করব তুমি এটাকে একটু যেটাকে বলে ইংরেজিতে করা এবং এটা আরো কত সংস্কৃতি এবং শাখা মানে 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 বিস্তার ঘটানো। জি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমাদের সঙ্গে শেয়ার করলো, আমাদের ভীষণ ভালো লাগলো এবং দুজনের সঙ্গে আড্ডা থেকে যথাযথ আমার ভালো লাগছে, কিন্তু বোধহয় বুঝেই গিয়েছেন আরো একটু বিরতি সামনে গিয়েছে। প্রিয় দর্শক, তাদের এই পর্দা নিতে হচ্ছে আরো একটি বিরতি, খুব ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি, ছেড়ে যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। ফিরে যাচ্ছি আড্ডায়, এবং আড্ডায় ফিরবো অবশ্যই তোমাকে প্রশ্ন করে। আচ্ছা, তোমার শুরুটা কিভাবে হলো? আমার আসলে খুব ছোটবেলা থেকে শুরুটা হয়ে ওঠেনি। গীতাঞ্জলিতে আসলে ইনভলভ হওয়ার পর ধীরে ধীরে আমি শুরু করেছি। মিডিয়াতে আমি 1 বছর হয়েছে মিডিয়ার প্রথম কাজ কোনটি ছিল, তারপর সেটার আমন্ত্রণ তুমি কিভাবে পেলে? মিডিয়ার আমন্ত্রণ হচ্ছে লাস্ট ইয়ার আমি লাক্সে নাম দিয়েছিলাম। লাক্সে তো ওখান থেকে লাস্ট ইয়ারে? হ্যাঁ, লাস্ট ইয়ার। তো ওখান থেকে হচ্ছে মানে এবারে আগের বারটা। আচ্ছা, ওখান থেকে অনেক পরিচয় হওয়ার পরে তারপরে গীতাঞ্জলির মাধ্যমেও অনেক আমার পরিচয় হচ্ছে অনেক ডিরেক্টরের সাথে। তো সেখান থেকে অনেক ডাক এসেছিল। তো আসলে ওইভাবে সব কাজ করে তখন হয়ে ওঠেনি। বিবিসি দিয়ে ফার্স্টে শুরু করেছি, মোস্তফা স্যার ফারুকি ভাইয়ার, ওটা ব্র্যাক ব্যাংকের ছিল। এমন একজন মানুষের সাথে তুমি কাজ করেছো, মানে শুরুতে সেই অভিজ্ঞতাটা কেমন? অনেক ভালো অভিজ্ঞতা ছিল। অনেক ভয় কাজ করছে, কি বলবে আমাকে? হ্যাঁ, কিন্তু অনেক বেশি ভয় লাগছিল। কিন্তু ভাইয়া আসলে খুব রাগিও না, আবার খুব জলি মাইন্ডেডও না, বাট সে হচ্ছে মিশুক অনেক, মানে অনেক বুঝিয়ে যে ভুল করলো সেটা যে বকাঝকা না, বুঝিয়ে শিখিয়ে দেয় আর কি। মানে খুব ভালো একটি কাজ কিভাবে আদায় করতে কায়দা বোধহয় জানেন। আর হচ্ছে আমার মনে হয় যে আসলে সবারই অনেক ছোটবেলা থেকে এখন শেখা উচিত, কারণ এখন এত পরিমাণে অপরচুনিটিস আছে সবার মধ্যে। আর এখন তো আসলে গুণী মানুষের কোনো অভাব নাই, সবারই গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। সেটাকে আসলে একটু ফুটিয়ে তোলা, যার কারণে হ্যাঁ, আমি যেমন গীতাঞ্জলিতে দেখছি আমাদের সিনিয়র যারা আছেন, তাছাড়াও অনেক স্টুডেন্ট জুনিয়র, মানে দেখলে এত ভালো লাগে যে তারা ইনশাআল্লাহ কিছু করবে ভবিষ্যতে। তো আমার মনে হয় ছোটবেলা থেকে শুরু করা উচিত সবার। একজন দর্শক আছে। হ্যালো হ্যালো কে বলছিলেন?
নিশ্চয়ই আমি উত্তর থেকে বলছি, সবসময় থেকে আমার নাম থাকবে। কথা বলুন আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। জি সংবাদ আমি কথা বলছি। সরি, আর প্রথমে আমি মেজর ফতে। yes, ফাতে ভাই কেমন আছেন? যে ভালো ভাই, প্রথমে কাছে সংগঠনের তাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং এরপরে আপনারা এই আপনার একাডেমির 25টা শুভেচ্ছা। জি ধন্যবাদ। যে এবং প্রতিষ্ঠান ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমরা কথাগুলো খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না, তবে সাদা ভাইকে আমি ধন্যবাদ দিই এই কারণে যে আমাদের এবারকার গীতাঞ্জলি সম্মাননা পদকের সঙ্গে আমরা শুধুমাত্র পদক নয়, আমরা সম্মাননা অর্থও দিচ্ছি দুজন স্যারকে। মেজর ফতেহুল ইসলাম রিটায়ার্ড পিএসসি, ইনি ইন্টারসেপ্ট শার্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানির সিওও। ফতে ভাইকে যখন আমি বললাম যে ফতে ভাই আমরা তো সম্মাননা পদক দিতে চাই, এর সঙ্গে সম্মাননা অর্থও দিতে চাই, ফতে ভাই সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ মিঠু ভাই আমরা স্যারদের দুজনকে আমরা সম্মাননা অর্থ দিব। তো এই জন্য ফতে ভাইকে আমি গীতাঞ্জলি থেকে এবং আমার আন্তরিকভাবে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাকে আরেকটু বলে রাখি, উত্তরায় একটি জনপ্রিয় একটা হসপিটাল আছে, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল। এই ক্রিসেন্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আরিফুর রহমান, উনি এই দুই স্যারকে আজীবন চিকিৎসা বিনামূল্যে ফ্রি দুটো সম্মাননা পত্র দিচ্ছেন। এই জন্য আমি আরিফুর রহমান সাহেবকে এবং ক্রিসেন্ট হসপিটালকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। চমৎকার, অনেকগুলো কাজও করে যাচ্ছেন, আবার ফিল্মেও আপনি অভিনয় করেছেন। তো ফিল্মের জায়গাটা আসলে কেমন? ও কাজ করেনি, ওকে একটু যদি হেল্প করা যায়, মানে কথা বলে বা বুঝিয়ে, জায়গাটা কেমন? আসলে ফিল্মের জায়গাটা হচ্ছে দারুণ। আর আমি কাজ করেছি ফিল্মে তানভীর মুকাম্মেল ভাইয়ের সঙ্গে, যিনি বাংলাদেশের একজন বরেণ্য নির্মাতা। অনেকগুলো আমি একটা ফিল্মে অভিনয় করেছি, একটাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সেটি হচ্ছে লালন। লালন ছবিতে আমাকে ডেকে নিয়ে গেল এখনকার যিনি বিজ্ঞাপন নির্মাতা, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আমাদের রানা মাসুদ। রানা ভাই তখন তানভীর ভাইয়ের সঙ্গেও কাজ করতেন। রানা ভাই আমাকে বললো থিয়েটার থেকে, মিঠু তুমি আসো তো, আমি গান গাইতে পারি, নাচতে পারি, অভিনয় করতে পারি, ডিরেকশন দিতে পারি। তো আমাকে এমন একটা ক্যারেক্টারের জন্য ডাকা হলো যেটার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে আমাকে তানভীর ভাইয়ের সঙ্গে দেখা করতে বলা হলো। আমি গেলাম, তানভীর ভাই ছিলেন, উত্তম গুহ ছিলেন, সাবাব আলী আরজু ভাই ছিলেন, অনেকেই ছিলেন। তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তানভীর ভাই আমাকে পছন্দ করলেন, বলে বাহ ছেলেরা চটপটে, হ্যাঁ ও তো পারবে। তো আমি তখন কিন্তু নাচ করতে পারতাম না। তো আমাকে খুব মজার ঘটনা হলো, ফিল্মের নাম হচ্ছে লালন। লালন যখন ছোট থাকে তখন গ্রামের একটা পালা ছিল, ওই পালাতে একটা হিরো আর হিরোইন ছিল, সেই হিরোটা ছিলাম আমি, আর হিরোইন ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মেয়ে। আমাদেরকে বলা হলো তোমার নাচ বা পালায়, তো হিন্দুদের পালা অন্যরকম। তা আমাকে ডান্স ডাইরেক্টর শুধু একবার দেখাই দিল যে তুমি এইভাবে এইভাবে নাচবা, এবং তানভীর ভাই আমাকে দারুণ হেল্প করেছে। তানভীর মোকাম্মেল, আমি স্যালুট দিচ্ছি তানভীর মোকাম্মেলকে। তানভীর ভাই আমাকে বলেছে মিঠু তুমি এভাবে এভাবে নাচবা, এভাবে এভাবে করবা। আমি জাস্ট তানভীর ভাইয়ের এবং ডান্স ডাইরেক্টরের ইয়েগুলো চোখ বন্ধ করে একবার রপ্ত করলাম, ওরে চোখ খুলেই সেটা থ্রু করলাম। তো আর আমি আসলে একবারও ভাবিনি যে আমার সামনে কোনো ক্যামেরা আছে, কিছু আছে, আমাকে কেউ দেখছে বা কিছু করছে, দিয়ে কাজ করছে। এটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা। খুব ভালো বোধহয় করেছিলেন, যে জন্য এইভাবে আপনি বলছেন এবং বলাতে বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছিল। মজা করে করেছি ফিল্ম। উত্তম গুহ বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, চিত্রাদি, ওনারা আমাকে বললো আরে তুই এত ভালো নেচেছিস, খুব খুব প্রশংসা করলেন আর কি। চমৎকার। এবং তুমি তো এখন গান শিখছো,
নাচ শিখেছো, কি ধরনের গান শিখছো? আমি আসলে পার্সোনালি পছন্দ করি রবীন্দ্রসঙ্গীত, কিন্তু গীতাঞ্জলিকে আমাদের প্রত্যেকটা গানই সমান মূল্যে গুরুত্ব দেওয়া হয়। যেমন দেশাত্মবোধক, তারপরে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সব ধরনের। তাই তো উচিত। এমন আমাদের স্পেসিফিক কিছুই শেখানো হবে না, প্রত্যেকটাতে পারফেক্টলি রপ্ত করতে হবে, মানে প্রত্যেকে সবকিছুতে একটু হলো ছুঁয়ে আসতে হবে। এবং একটা পর্যায়ে মানে প্রাথমিক পর্যায়ে সবাই মিলে একটা জিনিস কম্বাইন্ডলি করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে যখন জুনিয়র ডিপ্লোমাটা শেষ করবে তারপরে সে যে কোনো একটা কিছুকে চুজ করবে। আমরা আশা করছি আপনি যে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়েছেন এবং চালিয়ে যাচ্ছেন তার সফলতা কামনা করছি। আর তার একদম শেষ পর্যায়ে আমরা এর পর্যায়ে দর্শকদের জন্য কুইজ থাকে আমি বলে দিচ্ছি। যে দর্শক আমাদের গত পর্বের কুইজটি ছিল সঙ্গীত শিল্পী বর্ষা চৌধুরীর সর্বশেষ অ্যালবাম কোনটি? সঠিক উত্তরটি ছিল অপশন বি বর্ষা মিক্সড। এবং আমাদের আজকের কুইজটি হলো আর টিভি সাপ্তাহিক আজের ওয়ালটন ঘরে ঘরে উৎসব কি বার প্রচারিত হয়? তিনটি অপশন দেওয়া আছে, অপশন এ শনিবার, অপশন বি শুক্রবার, অপশন সি বুধবার। কুইজের সঠিক উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি টাইপ করে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। দর্শক এখন আমরা দেখে নিব কে হয়েছেন গত পর্বের ভাগ্যবান বিজয়ী এবং একজন বিজয়ীর নাম ঘোষণা করতে হবে। সেই বিজয়ী ভাই বলছেন তার নাম সুমন। সুমনের শেষের 6টি ডিজিট। শেষের 6টি ডিজিট বলতে হবে না? 924576। সুমন অভিনন্দন আপনাকে, আপনার মোবাইলে পৌঁছে যাবে আকর্ষণীয় একটা রিচার্জ। অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য, এত চমৎকার কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, আরটিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ এবং গীতাঞ্জলির 8ম বর্ষপূর্তি উৎসবের শুভেচ্ছা, প্রাণের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক আজকের আয়োজন এই পর্যন্তই। কাল আবারও দেখা হবে, কথা হবে আপনার প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে আরটিভিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।